ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী তার দেশ। বলে না, বানরকে যদি বেশি আদর করেন তাহলে ঘাড়ে উঠে যা। মাঝে মাঝে যদি বানরকে লাঠি দিয়ে ঘাড় পাথারে দুটো বাড়ি দেওয়া যা, তাহলে বানর ঠিক চলে। ভারতের অবস্থাটাও তা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি খেয়ে এবার সোজা হয়ে যাওয়ার জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে। দর্শক, আমেরিকাকে খুশি করতে প্রফেসর ইউনূসের সরকার বেশ ভয়াবহ একটা সিদ্ধান্ত নিতে চলেছে কিংবা নিয়েছে, এমন একটা খবর করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হচ্ছে যে ট্রাম্পকে খুশি করতে, যুক্তরাষ্ট্র প্রশাসনকে খুশি করতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য বেশি দামে কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ডক্টর আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, তিনি আসলে কোন পক্ষের, কার লোক? আসিফ নজরুল বলছেন যে ভাই আমি কারো লোক না, আমি ভারতের দালাল না, আমি ভালো লোক, তবে আমার চরিত্র হনন করা হয় কেন? আমার কাছে বিভিন্ন তদবির করে ওগুলো না শুনলেই আমাকে বলে ভারতের দালাল ও বক্তব্য দিতে। জামায়াতের আমির ক্ষমা চেয়েছেন ৭১ সাল নিয়ে, ৭১ সহ আরও অনেক কিছু নিয়ে। মানে আমাদের মিডিয়াগুলোর হেডলাইন দেখলে মনে হয় তিনি আসলে ক্ষমা চেয়েছেন, এবং এভাবে অনেকে হেডলাইন করেছেন। ইনফ্যাক্ট তিনি একটা টক শোতে, একটা ইন্টারভিউতে কিছু কথার জবাবে কিছু কথা বলেছেন, যাতে কেউ বলছেন তিনি আসলে ক্ষমা চেয়েছেন। মানে জামায়াত ইসলামী তার ১৯৭১ সালের কৃতকর্মের জন্য সংগঠন হিসাবে, রাজনৈতিক দল হিসাবে ক্ষমা চাইবে কিনা দীর্ঘদিনের আলাপ আমাদের সমাজে। এটার পর মনে হয় অন্তত ব্যক্তি হিসাবে তিনি এটা করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে ভারত এবার ডক্টর ইউনূস সাহেবের পায়ের নিচে এসে আর্তনাদ জানাচ্ছে, একটু দাদা দাদা বলে ডাকছে। দর্শক, বিস্তারিত জানবেন আজকের ভিডিওর মাধ্যমে। জানি ভিডিও শুরুতেই ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন, সে আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলে ভারত বাংলাদেশের কাছ থেকে এবার কি চায়। তাহলে কি ভারত নমনম শুরু করে দিল? দর্শক, তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও, যেগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। গতকাল শনিবার সাংবাদিকদেরকে এ কথা বলেন জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনৈতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন এই মন্তব্য করেছেন জয়সওয়াল বলছেন যে ভারতে তারা বাংলাদেশের সাথে কি সম্পর্ক হবে, দ্বিপাক্ষিক সম্পর্কটা কিভাবে উন্নত করা যাবে, কিভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করা যায়, সেই বিষয়ে তারা একটি উপদেষ্টা কমিটি বানিয়েছে। এই কমিটি সম্পর্কে যা লিখেছে, বিভিন্ন সূত্র দে হিন্দকে জানিয়েছে, সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেবেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের জেএনইউ অধ্যাপক অমিত মাথুর। 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। এখন সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাইল্যান্ডে বসতে চান নাই, আর বসার পরে হাত কুচুমুচু শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর। ওই দুবাসী দিয়ে নরেন্দ্র মোদী কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দুবাসী লাগে না, 10-12টা ভাষা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার ভিতরে আছে। ইংরেজি তো আছে, তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস আরো অন্যান্য ভাষায়ও পারদর্শী, কিন্তু নরেন্দ্র মোদীর তার হিন্দি ছাড়া এর বাইরে আর যেতে পারেন না। প্রিয় দর্শক, এটাই বাংলাদেশ আর ভারতের মধ্যে তফাৎ। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সুসম্পর্ক করার জন্য এখন তারা উচ্চতর কমিটি তৈরি করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা কমিটি থাকে যে উপদেষ্টা হিসাবে, সেই কমিটিতে তারা নতুন লোক নিয়োগ দিয়েছে এবং তারা যে উপদেশ দিবেন, পরামর্শ দিবেন, সেইগুলো তারা বাস্তবায়নের জন্য এখন মাথায় এনেছে। 19 জুন চীন পাকিস্তানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ অংশগ্রহণ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমাদের প্রতিবেশী দেশে যেসব পারস্পরিক ঘটনা ভারতের স্বার্থ ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে, সেসব ঘটনায় আমরা অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছি। আচ্ছা, আপনি পর্যবেক্ষণ দূরবীন নিয়ে ঘরে বসে বসে এইভাবে দেখেন। এদিক দিয়ে পাকিস্তান, চায়না আর বাংলাদেশের 3 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বেইজিং এ চায়নাতে হয়ে গিয়েছে। কি হয়েছে, কি হবে? ভারতের বিরুদ্ধে পাকিস্তান, বাংলাদেশ, চায়না একসাথে কাজ করবে, সেটাই হবে বাংলা কথার বাংলা জবাব। এখানে তো কোনো ঘুরে পেঁচিয়ে জবাব দেওয়ার আমার কিছু নাই। যখনই চায়না এবং পাকিস্তান আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একসাথে বসেছে চায়নাতে, তখন আমাদের কি আর বুঝার বাকি আছে? যেখানে চায়না বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সর্বোচ্চ
সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন এবং সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত বলেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পররাষ্ট্র উপদেষ্টা যেহেতু চায়নায় গিয়েছেন এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী চায়নায় গিয়েছেন এবং চায়নার পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করেছেন যে 3 দেশ মিলে একটি শক্তিশালী জোট হবে। কারো সাথে যুদ্ধ, কারো সাথে গন্ডগোল, কারো সাথে সীমানা নিয়ে, কারো সাথে পানি নিয়ে কোনো ধরনের সমস্যা হলে 3 জনে এভাবে গলায় চিপে ধরবে ভারতকে। অলরেডি তো চিপে ধরেছে, বাংলাদেশ তো সরাসরি কোনো কিছুতে ইনভলভ হন নাই, কিন্তু সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনে ওখানে ইনভলভ হবে। প্রয়োজনে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক বাহিনী যোগ দিবে, চায়না সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক বাহিনী এবং পাকিস্তানের সামরিক বাহিনী যোগ দিবে। এরপরে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সিংহাসনে সিংহভাগে ক্ষমতা এবং রাজত্ব থাকবে বাংলাদেশের হাতে। বাংলাদেশকে কিছু বলার আগেই তারা 2 গ্লাস পানি খাবে যে ওদিক থেকে পাকিস্তান আছে, ওদিক থেকে চায়না আছে। বাংলাদেশকে কিছু বলছি, এটা আমরা কতটুকু সামাল দিতে পারবো সেই চিন্তা যেন তাদের মাথায় আসে। এখানে তিনি বলেন প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাধীনভাবে গড়ে উঠতে পারস্পরিক প্রেক্ষাপট বিবেচনায় তা মূল্যায়ন করা হয়। তারা কার সাথে কি সম্পর্ক রাখবে, কার সাথে কি রাখলে সেভাবে তারা মূল্যায়ন করে। পাকিস্তানকে একভাবে মূল্যায়ন করে, চায়নাকে আরেকভাবে মূল্যায়ন করে, আর বাংলাদেশকে মানে কুছ নিহি করেগা ওই মূল্যায়ন করে, মানে বাংলাদেশকে ডোন্ট কেয়ার করে। ওই ডোন্ট কেয়ারই এখন ধরে বসে তার ঘাড়ের ভিতরে। এখানে আরো লিখেছে প্রাথমিক প্রস্তুতির তথ্য অনুযায়ী বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ধর্মীয় মৌলবাদের উত্থান। আর ওরা কিসের উত্থানে আছে? অলরেডি ওরা আছে, গরু জবাই করতে পারবে না মুসলমানরা মসজিদে যেতে পারবে না, মুসলমানদের বাড়িঘর ভেঙে দিবে, মুসলমানদের ছেলেমেয়েরা চাকরি পাবে না। ওরা কোন উগ্রবাদে আছে? ওরা ধর্মীয় উগ্রবাদে আছে কি নাই বাংলাদেশের মানুষ না বিশ্বের মানুষ জানে। বিশ্বের কাছে ওরা সার্টিফিকেট পেয়ে গিয়েছে যে মৌলবাদীর চরম শিখরে আছে ভারত এবং নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ভারত, আগের ভারত না, বর্তমান ভারত, নরেন্দ্র মোদীর ভারত হলো মৌলবাদের বিশ্বের বুকে সবচেয়ে মৌলবাদী দেশ থাকলে নরেন্দ্র মোদীর সরকার। বাংলাদেশের অস্থিরতার কারণে ভারতের নিরাপত্তা ঝুঁকি এবং 2024 সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ চীনের কৌশলগত সম্পর্ক নিয়ে উদ্বেগ সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দিবেন বিশ্লেষকরা। ওই যে বিশ্লেষক তারা নিয়োগ করছেন, তারা হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে চায়নার দিকে এগিয়ে গিয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে, এই পরামর্শদাতা তৈরি করেছেন তারা। ভারত সম্পর্কে বাংলাদেশের জনমনে যে ধারণা তা নিয়েও বিশ্লেষকরা সংসদীয় কমিটিকে পরামর্শ দেবেন। এই বিশ্লেষকরা সংসদীয় কমিটিকে পরামর্শ দিবেন যে বাংলাদেশের মানুষ যে ভারতকে ঘৃণা করে এই বিষয়ে। বিশেষ করে নয়াদিল্লি বাংলাদেশের জনগণ নয়, বরং পতিত শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়েছিল। নয়াদিল্লি বাংলাদেশের জনগণের পক্ষ নেয় নাই, শেখ হাসিনার পক্ষ নিয়েছিল। মানুষ এই ধারণা প্রসঙ্গে বিশেষভাবে আলোচনা করবেন, তারা মানুষের এই ধারণা নিয়ে বিশেষভাবে তারা আলোচনা করে পথ বের করবেন। আপনারা পথ বের করেন, বাংলাদেশের মানুষ হিসু করতে যাবে না, পেশাবও করবে না আপনাদের দেশে গিয়ে, আর আপনাদের এখানে চিকিৎসা নিতেও যাবে না, আপনাদের এখানে জামা কাপড় কিনতেও যাবে না, পেঁয়াজ কিনতেও যাবে না। বাংলাদেশের মানুষের জন্য এখন বিশ্ববাজার আছে। বাংলাদেশে আমাদের তরুণ উদ্যোক্তারা নিজেরাই খাবার দাবার সবকিছু উদ্যমে, মানে আমাদের তরুণীরা প্রচুর উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তা আমাদের ছোট হয়ে যাচ্ছে। আমাদের দেশও চায়নার মতন গ্রামে ছোট মিল ইন্ডাস্ট্রিজ হয়ে যাবে, ছোট ফ্যাক্টরি হয়ে যাবে। ওই গ্রামের মানুষ আর বাইরের থেকে জিনিস খাবার কিনতে হবে না, এক ইউনিয়নের মানুষ আরেক ইউনিয়নে গিয়ে বাজারও করা লাগবে না। আমরা সব ধরনের কার্যক্রম ইনশাআল্লাহ বাংলাদেশের তরুণীরা ইসলামী মূল্যবোধ বিশ্বাস করে তারা বিভিন্ন ইসলামী ব্যাংকিং সুবিধা নিয়ে তারা ঘরে ছোট ফার্ম, ছোট খামার তৈরি করে ইনশাআল্লাহ দেশকে স্বনির্ভর করে ফেলতেছে। কমিটি সংসদ সদস্যদেরকে এমন পরামর্শ দিতে পারে যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। মানে তারা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকের সাথে তারা আমাদের নির্বাচন কিভাবে হবে এই ব্যাপারে তারা লিয়াজু করবে। ডক্টর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা, তিনি আসলে কোন পক্ষের, কার লোক? আসিফ নজরুল বলছেন যে ভাই আমি কারো লোক না, আমি ভারতের দালাল না, আমি ভালো লোক, তবে আমার চরিত্র হনন করা হয়। কেন? আমার কাছে বিভিন্ন তদবির করে, ওগুলো না শুনলেই আমাকে বলে ভারতের দালাল ও বক্তব্য দিতে। আসিফ নজরুল নিজেকে দুধের ধোয়া তুলসী পাতা দাবি করছেন, আবার খুব ভালো কথাও বলছেন যে ডেইলি স্টার খারাপ, অথচ আসিফ নজরুল নিজেই ডেইলি স্টারের লোক। প্রথম আলো, ডেইলি স্টার এরা অন্যায় করেছিল, এই করেছিল, সেই করেছিল, এটা বলছেন এখন আসিফ নজরুল। তো দর্শক, আসিফ নজরুল আসলে কার লোক? তিনি কি আসলেই দুধের ধোয়া তুলসী পাতা? এটা আমরা কিভাবে বুঝবো? তিনি ফেসবুক পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করছেন, আবার এটি আজহারুল ইসলামের মুক্তিতেও উচ্ছ্বাস প্রকাশ করছেন। আসলে কার লোক? জামাত শিবির হঠাৎ খুশি, হঠাৎ বেজার। একটা থিওরিটা মনে রাখবেন, রাজনীতিতে যেমন ব্যক্তি ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, আসিফ নজরুলের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ইলিয়াস, এই জন্য ইলিয়াস দিয়ে শুরু করছে। ইলিয়াস রাগের বশবর্তী, ক্ষোভের বশবর্তী অনেক কথা বলেন, যাচাই বাছাই ছাড়া, এটা সত্য কথা। কিন্তু ইলিয়াসের অসামান্য অবদান, তার যে ইনভেস্টিগেশন, হাসিনা বিরুদ্ধে আন্দোলনে যে তার অবদান, এটাকে ছোট করা যাবে। তার যে মেধা, যোগ্যতা, তার যে স্পষ্টবাদিতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান যে লড়াই, যে জিরো টলারেন্স ইলিয়াস ভাই, এটাকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করবো। কিন্তু তারপর কিছু উদ্ভট কথা বলেন, রাগে ক্ষোভে হঠাৎ লিখে দেন, যেগুলো অবাস্তব। যেমন সেই এনসিপি নেতা সরোয়ার তুষার এবং নীলা ইসরাফিলের মধ্যে যে কথোপকথন, সেটা ডাক্তার তাসনুবাকে জড়িয়ে যে কিছু অশালীন কথা বলেছেন, এরকম কিছু উদ্ভট ভুয়া তথ্য এগুলো প্রায় বলেন ইলিয়াস। এই জন্য ইলিয়াসের সব কথার উপর কখনো আস্থা রাখা যায় না। পিনাকি ভট্টাচার্য
অনেক স্ক্রুটিনাইজ করে কথাবার্তা বলেন, যাচাই বাছাই করে কথা বলেন, কথায় কথায় ফেসবুক পোস্ট দেন না, হাবি জাবি লেখেন না। পিনাকির উপর আস্থা রাখা যায় বেশি। কিন্তু তারপরও পিনাকি কোনো পীর সাহেব নয়, অথবা পিনাকি কোনো ফেরেস্তা নয়, তিনিও ভুলের উদাহরণ। অতীতে তিনিও তার অনেক কথা আমরা একমত হইনি, ভবিষ্যতেও হব না। কিন্তু পিনাকি ভট্টাচার্য ইজ মোর রিলায়েবল দেন ইলিয়াস হোসেন, এটা একটা থিওরি মনে রাখবেন। আবার জামাত শিবির তারাও ভুল করতে পারে, জামাতের ইতিহাসে অনেক ভুল করেছে বড় বড়, অথচ মানে জামাতের একটা দুর্ভাগ্য যে চূড়ান্ত মুহূর্তে সে অনেক ক্ষেত্রে ভুল করে। অনেক আছে 99 রানে আউট হয়ে যায়, জামাতের ইতিহাস এরকম আছে। চরমনাই তারা অতীতে ভুল করেছে, এখনো করতে পারে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, কোনো একটা বিষয়ে পিনাকি, ইলিয়াস, জামাত শিবির, চরমনাই তারা যদি সবাই এক লাইনে থাকে তাহলে বুঝবেন যে ওইটা নিশ্চিত হক, সঠিক, ওই জায়গায় কোনো ভুল নাই। এই যে আমি 4টা গ্রুপের কথা বললাম, ইলিয়াস, পিনাকি, জামাত, চরমনাই, এই 4 গ্রুপ যদি কোনো বিষয়ে একমত হয় তাহলে ওটা আপনি চোখ বুঝে হক হিসাবে ধরে নিতে পারেন। তার হক বাতিল যাচাই এটা একটা প্যারামিটার হতে পারে। আমি বলবো না যে জামাত যা বলে সব ঠিক, নেভার, এটা কখনো বলে। জামাতের অনেক কর্মকাণ্ড ক্রিটিক করি, যার ফলে জামাতের অনেকে আমাকে প্যারালাইসিস বলে গালি দেন। জামাতের মধ্যে প্রচুর মূর্খ, গালিবাজ, অশিক্ষিত, অন্ধ অনুসারীটা বেশি আছে, চরমনাইতে আছে। চরমনাইয়ের সমালোচনা আমরা করব, কিন্তু জামাত চরমনাই ঐক্যবদ্ধভাবে ভুল করবে না, এবং সেটার প্রতি যদি ইলিয়াস পিনাকির সমর্থন থাকে তাহলে আরো ভুল করবে না। এবার আসেন আসিফ নজরুল কোন পক্ষের লোক। আসিফ নজরুলকে দেখবেন যে জামাতও ভালোভাবে দেখে না, আর একদম যে তার পদত্যাগ চায় তাও না। ইলিয়াস খুব সোচ্চার, আসিফ নজরুল একদম ভারতের দালাল অ্যাকর্ডিং টু ইলিয়াস। পিনাকিও আসিফ নজরুলকে ভালোভাবে দেখছেন না, আসিফ নজরুলের উপর অসন্তুষ্ট, তার কর্মকাণ্ড ক্রিটিক করেন, তার মন্ত্রণালয়কে সন্দেহের চোখে দেখেন। চরমনাইও আসিফ নজরুলকে ভালোভাবে দেখে না। তাহলে এই 4 গোষ্ঠীর কাছে আসিফ নজরুল গ্রহণযোগ্য নয়। আবার একদম যে বাতিল খাতার মাল তাও না। তাহলে কি দাঁড়ালো? যে আসিফ নজরুল তার ভালো দিক আছে, খারাপ দিক আছে, তবে সামগ্রিকভাবে তাকে বিশ্বাস করা যায় না। এটা হচ্ছে আসিফ নজরুল বিষয়ে আমাদের ফাইন্ডিংস। এই প্যারামিটার মেপে দেখবেন, কোনো একটা বিষয় একতলা হলে দেখবেন যে ইলিয়াস কি বলে, বা ফোন দিবেন যে ভাই এটা আপনি কিভাবে দেখেন, পিনাকিকে ফোন দিবেন। তারপরে চরমনাই দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন, জামাতের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন, আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন। আসিফ নজরুলকে এই সবাই প্রথম আলো ডেইলি স্টারের লোক মনে করে, যদিও একদিন আগে আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে বলেছেন, এটা তার দুর্বলতা ঢাকার একটা কৌশল, কিন্তু কাজ হবে না। আসিফ নজরুল নিজেকে খুব দুধের ধোয়া তুলসী পাতা বলছেন, দুধের ধোয়া তুলসী পাতা নয়। আমি তার বক্তব্য একটু বিশ্লেষণ করছি। আমার কখনো ভারতের দালাল বানানো হয়, কখনো গুজবের মাধ্যমে চরিত্র হরণ করা। হ্যাঁ, কিছু গুজব হয় তার বিরুদ্ধে, এটাও আমরা জানি, কিন্তু তিনি ভারতের দালাল কোন সেন্সে? ওই প্রথম আলো ডেইলি স্টারের লোক এই সেন্সে। আর প্রথম আলো ডেইলি স্টার যার কলাম ছাপায় একে কখনো বিশ্বাস করি না আমরা। এর মধ্যে সমস্যা আছে কিছু। হ্যাঁ আছে, কিছু লোক আছে যে প্রথম আলো ডেইলি স্টার কলাম ছাপায়, কিন্তু সে আসলে ওই ঘাটের মাল না। কিন্তু আসিফ নজরুল আবার এরকম, যেমন অ্যাডভোকেট শিশির মনিরের কলাম কিন্তু প্রথম আলো ডেইলি স্টার ছাপিয়েছে অতীতে, এখন হয়তো ছাপাবে, লিগাল এক্সপ্লেনেশন। এবং প্রথম আলো ডেইলি স্টার শিশির মনির কাছ থেকে সেই মিজানুর রহমান এরা বিভিন্ন রেফারেন্স নিত, যে বাবা এটা কিভাবে একটু বলো, যেহেতু উঁচু মাপের গবেষক শিশির মনির। এখন শিশির মনির কি ভারতের দালাল? নেভার। এরকম কিছু লোক আছে। এটা প্রথম আলো আরেকটা বলেছি যে কিছু লোক, যেমন আমাদের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার অত্যন্ত ভালো মানুষ, সে কখনো ভারতের দালাল না, আমি কিছুতেই বিশ্বাস করবো না। আমার জীবনে দেখা প্রিয় 2 জন শিক্ষক, তাদের মতো ভালো শিক্ষক আমি জীবনে পাইনি। এক প্রফেসর সিআর আবরার, আমার সরাসরি শিক্ষক, বর্তমান মাননীয় শিক্ষা উপদেষ্টা, আরেকজন প্রফেসর এম শাহিদুজ্জামান। এই 2 জন প্রকৃত দেশপ্রেমিক, সাহসী, আদর্শ শিক্ষক, আদর্শ মানুষ। এখন এই সিআর আবরারের কলাম আমি নিজে পড়েছি প্রথম আলো ডেইলি স্টারে, এখন তার আগে প্রথম আলো ডেইলি স্টার লোক না, তা না, এটা প্রথম আলো ডেইলি স্টার পড়েছি 2-1 ভালো লোকের লেখা ছাপিয়ে তাদের নিরপেক্ষতা দেখার চেষ্টা। কিন্তু আসিফ নজরুল তো প্রথম আলো ডেইলি স্টার গং, তাদের প্রোডাক্টের মাল, তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির ছিলেন। আবার এই কয়েক মাস আগেও কোন দলের কোন মার্কা দেওয়া যায়, জামাতকে দিয়েছেন চাপাতি মার্কা। তা জামাত সম্পর্কে কি ধারণা রাখেন বুঝতে পারছেন। এই জন্য ভারতের দালাল না, এই কথা বলা যাবে না। এখন সরাসরি রয়ের টাকায় চলেন বা এটাও না, তবে এই প্রথম আলো ডেইলি স্টারের যে বিরাট ভারতীয় প্রজেক্ট বা ইন্ডিয়ান হেজিমনি কন্টেন্ট করা, অ্যাটলিস্ট কালচারাল হেজিমনি ধরে রাখা, এই প্রজেক্টের অংশ আসিফ নজরুল, এটাও স্বীকার করার কোনো সুযোগ নেই। আসিফ নজরুল একটা কথা বলছেন যে কেন তার বিরুদ্ধে এই প্রচারণা চালানো হয়, যে বিভিন্ন অবৈধ তদবির, এটা না শুনলেই নাকি তার চরিত্র হরণ করা হয়। এটাও ভুল। কোন অবৈধ তদবির তার কাছে এসেছে আর কোনটা না শোনার কারণে ইলিয়াস তার বিরুদ্ধে প্রচারণা? ইলিয়াস আসিফ নজরুলের কাছে তদবির করেন না, এটাও ভুল। আসিফ নজরুল এর কাছে তদবির, তিনি নিজে তো বিএনপির তদবিরে চলেন। এই যে দেখেন, আসিফ নজরুল বিভিন্ন নিয়োগে হস্তক্ষেপ করেছেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক অমুক তমুক নানান জনকে বানিয়েছেন, বিতর্কিত বাসসের প্রধান অমুক তমুক, এগুলো কাদেরকে বানিয়েছেন, কার রেকমেন্ডেশনে বানিয়েছেন? এগুলো কি বৈধ সুপারিশ ছিল? এখন এই সুপারিশ তদবির নিয়ে এসেছেন নিজেকে বাঁচার জন্য, এগুলো কিছু না। তবে হ্যাঁ, এটা ঠিক, তদবির না শোনা হলে কেউ একটা গালি দিতে পারে। কিন্তু জামায়াতের আমির ক্ষমা চেয়েছেন 71 সাল নিয়ে, 71 সহ আরও অনেক কিছু নিয়ে। মানে আমাদের মিডিয়াগুলোর হেডলাইন দেখলে মনে হয় তিনি আসলে ক্ষমা চেয়েছেন, এবং এভাবে অনেকে হেডলাইন করেছেন। ইনফ্যাক্ট তিনি একটা টক শোতে, একটা ইন্টারভিউতে কিছু কথার জবাবে কিছু কথা বলেছেন, যাতে কেউ বলছেন তিনি আসলে ক্ষমা চেয়েছেন। মানে জামায়াত ইসলামী তার 1971 সালের কৃতকর্মের জন্য
সংগঠন হিসেবে, রাজনৈতিক দল হিসাবে ক্ষমা চাইবে কিনা দীর্ঘদিনের আলাপ আমাদের সমাজে। এটার পর মনে হয় অন্তত ব্যক্তি হিসাবে তিনি এটা করেছেন, যদিও এটা প্রাতিষ্ঠানিকভাবে না করলে, অফিসিয়ালি না করলে যথেষ্ট না, কিন্তু তিনি ব্যক্তিগতভাবেও করেছেন কিনা সেটা একটু দেখতে চাই। আমি একটু পড়ি। অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াত ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনা কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে? সেদিন আপনি এটা স্পষ্ট করেননি, আজকে কি স্পষ্ট করবেন? অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন। জবাবে আমির বলেন, শুধু ৭১ নয়, ৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষগুলো তাদের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। জনাব শফিকুর রহমান বলেন, ব্যক্তি হিসাবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা ঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। তার ভাষাগুলো খেয়াল করি। তিনি বলেন, আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষের বিভিন্ন ক্ষেত্রে মানুষ কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য শর্ত আরোপ না করেই ক্ষমা চেয়েছি। অ্যাপারেন্টলি মনে হয় নিঃশর্ত ক্ষমা চাইছেন তিনি, কিন্তু অত্যন্ত ভাষার মারপ্যাচ এবং কূটকৌশল করলেন তিনি, যাতে আসলে তিনি ন্যূনতম ক্ষমা চাননি। আমি অন্তত তাই পড়ে বুঝেছি। আমরা একটু এবার খুঁটিয়ে আবার একটু দেখতে চাই। তিনি বলছেন, শুধু ৭১ নয়, ৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, মানে যখন ৭১-এর প্রশ্ন আসলো মানে ডাইলিউট করে দিলেন ৪৭ থেকে এনে, মানে কোনো একটা বিষয়কে ডাইলিউট করে দিলে যেটা হয়, আমাদের মূল ফোকাস ওই জায়গায় থাকে না। আমি সব অপরাধের জন্য ক্ষমা চাইছি ৪৭ থেকে এখন পর্যন্ত আমাদের দ্বারা, আমাদের নেতাকর্মীদের যারা এটা হয়েছেন তাদের জন্য আমরা নিঃশর্তে ক্ষমা চেয়েছি। তারপর বলা হচ্ছে, খেয়াল করি আমরা, ব্যক্তি হিসেবে মানুষের ভুল সংগঠনও পারে। এরপর উনি বলছেন, কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। মানে ক্ষমা কষ্ট পাওয়ার জন্য বলে আবারও উনি ইতিহাসের আলাপ আনছেন, যেটাকে ভুল মনে হয় সেটা আরেকদিন সঠিক হতে পারে এবং ইতিহাস নির্ধারণ করবে। তার মানে উনি এখনও ৭১-কেই, আমি এভাবেই পড়ি, আমি জানি না আপনারা কীভাবে পড়বেন এটাকে, ৭১-কে এখনও মনে করছেন এই ৫৩-৫৪ বছর পরও যথেষ্ট সময় হয়নি নির্ধারণ করার। ইয়াস, আমি এটা নিয়ে দ্বিমত করি না। ৫৩-৫৪ বছর শেষ হয়ে গেলেই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা হবে না, গবেষণা হবে না, এটা ঠিক না। এটা হতে পারে, এটা হওয়া উচিত, সত্যিকার অর্থে আমি সেটা মনে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা এই জামায়াতের ভূমিকা নিয়ে এখনও কি আসলে আমরা চুপ থাকবো? আমরা কি সঠিক মনে করবো না আমরা যা ভাবি? এবং যেটা আজকে ভুল মনে হয় সেটা সঠিক মনে হতে পারে। মানে এখনও সেই একই আলাপ। ইনফ্যাক্ট উনি ওনার অবস্থান থেকে একেবারেই সরে আসেন নাই। ক্ষমা কীভাবে চাইতে হয় একটু পরে বলছি। এই ৫ আগস্টের পর উনি মাঝে মাঝে এই ইস্যুতে কথা বলেছেন, এবং একটা তো আমার খুব স্পষ্টভাবে মনে হয়েছে এবং বহুবার এটা নিয়ে কথা বলেছি। তিনি লন্ডনে গিয়ে বলেছেন, ৭১ সালে জামায়াত যদি কোনো ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন। এখানেও যদি কষ্ট দিয়ে থাকে, মানে ওনারা কষ্ট দিয়েছেন, ওনারা ভুল করেছেন, এটা নিশ্চিত নন এখনও। এখানেও তাই, এমনকি ইতিহাস আজকে ভুল মনে হলো সেটা ভবিষ্যতে কোনোদিন সঠিক মনে হতে পারে, এটা বলছেন তিনি। তার মানে ওনাদের ভুল, আবারও বলছি, এটা ভুল কিনা এটা নিয়ে আমার খুব সিরিয়াস প্রশ্ন আছে। আমি সেটা আগেও বলেছি, আমি আবারও বলবো, এই ভিডিওতে থাকুক, অনেকে আগেরগুলো হয়তো শোনেননি। আসলে ক্ষমা কীভাবে চাইতে হয়? ক্ষমা কীভাবে চাইতে হয়? ধরুন রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া যায় কোনো একটা অপরাধের জন্য। কী করতে হয় সেখানে আমি একটা অপরাধ করেছি সেটা স্বীকার করা হয়, সেটা স্বীকার করে রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া হয়। রাষ্ট্রপতির ক্ষমা মানে আসলে প্রধানমন্ত্রীর ক্ষমা, কারণ আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমরা প্রায় একটু অফ টপিক, রাষ্ট্রপতিকে প্রচুর গালাগালি করতাম অনেকে, ছোটোবেলায় আমরা করেছি, অনেকে এখনও দেখি যে রাষ্ট্রপতি একে ক্ষমা করেছেন। আর্টিকেল 48 অনুযায়ী রাষ্ট্রপতি দুটো কাছে বাকি সব প্রধানমন্ত্রীর পরামর্শে করেন। সো আসলে ক্ষমাটা প্রধানমন্ত্রীর ক্ষমা। যতজনকে, যত ক্রিমিনালকে ক্ষমা করা হয়েছে এগুলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে হয়েছে, প্রধানমন্ত্রীদের সিদ্ধান্তে হয়েছে। তো সেখানে আগে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে হয়। জামায়াতের যদি ক্ষমা চাইতে হয় তাহলে প্রথম তাদেরকে, তাদের ভাষায় তারা যদি ভুলও বলেন যে আমরা ভুল করেছি, আমরা নিশ্চিতভাবেই ভুল করেছি, এর মধ্যে অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে অনেকভাবে এটার মূল্য দিয়েছেন, আমরা সেটা রেকগনাইজ করি, আমরা সেটা ক্ষমা চাই। এবং সেটা একজন জামায়াতের আমির না, তার ব্যক্তিগত পর্যায়ে না, এটা জামায়াতের একটা পার্টির রেজলিউশন হতে হবে যদি তারা সত্যি সত্যি মিন করেন। এমনকি আমিরও ওই ক্ষমা চান, উনি এখনও স্বীকৃতি দিচ্ছেন না যে তারা ভুল করেছেন, অপরাধ করেছেন, তাই ক্ষমা চান নিঃশর্তভাবে। নিঃশর্ত বলছেন, কিন্তু আসলে প্রচুর শর্ত আছে, যদি হয়ে থাকে, না হয়ে থাকলে, যদি ইতিহাস ঠিক থাকে, ইতিহাস তো পাল্টেও যেতে পারে। এই সব ধরনের নানান রকম কথা বলে পরিস্থিতিকে আবার ঘোলাটে করার চেষ্টা করেছেন। আমি আগে একদিন বলেছি, আবারও যেটা বলছিলাম, জামায়াত ৭১-এ যা করেছেন সবচেয়ে কমটা যেটা, সেটা কি? অনেকগুলো যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা জড়িত ছিলেন। আমাদের এখন তৎকালীন জামায়াতে যোগ করা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায়। জামায়াতি ওই তৎকালীনের এখন একই জামাত। যাই হোক, তারা ক্রিমিনাল অফেন্সের সাথে অনেকে জড়িয়েছেন, কোলাবোরেটর হয়েছেন পাকিস্তান মিলিটারির, কোনো সন্দেহ নেই, এগুলো ইতিহাসে আছে, এগুলো থাকবে। সেগুলো তো আসলে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। ক্রিমিনাল অফেন্সের কোনো ক্ষমা চাওয়া যায় না। আমরা এটাকে সরিয়ে রেখে বলছি, ধরে নিলাম তাত্ত্বিকভাবে তারা কোনো রকম কোনো, আবারও বলছি তাত্ত্বিকভাবে আলোচনার জন্য বলছি, তারা কোনো রকম ক্রিমিনাল অফেন্সে জড়িত না। তারা মূলত নৈতিক এবং রাজনৈতিক সমর্থন দিয়েছেন অখণ্ড পাকিস্তানের পক্ষে। একটা দল, আমি পাকিস্তান ভাঙা চাই না, এটা চাইতে পারেন, সত্যিই পারেন। তারা মনে করতে পারেন পাকিস্তান অখণ্ড থাকবে,
পাকিস্তান ভাঙার জন্য তারা যে ন্যারেটিভ আনেন যে ভারতের সাহায্য নিয়ে যদি করতে যায় সমস্যা হবে, এগুলো পারেন না তা না। মানে পাকিস্তান হওয়া মানে স্বাধীন হওয়ার জন্য না, স্বায়ত্তশাসন চাওয়ার যে নির্বাচন বা 6 দফার ভিত্তিতে মোটা দাগে কিছু ফেডারেল সিস্টেম করার জন্য যে নির্বাচন চাওয়া হয়েছিল 70-এ, সেখানে 1/4 অফ দ্য পিপল শেখ মুজিবকে ভোট দেয় না যখন কলাগাছ নৌকায় জিতছিল। এটা হতে পারে, এটা সমস্যার কিছু দেখি না। কিন্তু 25 মার্চ অপারেশন সার্চলাইট বাংলাদেশে যেটা শুরু হলো এবং পরবর্তীতে যে পন্থায় পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছে পাকিস্তান, যেখানে অসংখ্য অবর্ণনীয় মানবতা বিরোধী অপরাধ হয়েছে, যুদ্ধাপরাধ হয়েছে, আবারও বলছি ধরে নিলাম যে আমাদেরকে কোলাবোরেট করে নাই, সেটাকে আপনি আর নৈতিকভাবে বা রাজনৈতিকভাবে সমর্থন করতে পারেন কিনা, সেটা সবচেয়ে জরুরি প্রশ্ন। এবং পূর্ব পাকিস্তান সরকারে সে সময় পূর্ব পাকিস্তান প্রাদেশিক যে সরকার, জামায়াতের মন্ত্রীরা ছিলেন, হ্যাঁ, এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও জামায়াতের নেতারা কেউ পাকিস্তানকে আবার একটা কনফেডারেশনের মধ্যে নেওয়া যায় কিনা সেসব চেষ্টা করেছেন। সব সরিয়ে রাখি, জাস্ট নৈতিক সমর্থন। ধরে নিলাম ক্যাবিনেটে তাদের মন্ত্রীও নাই, আমি দূর থেকে বলছি যে আমি এটাকে সমর্থন দিচ্ছি, তোমরা এভাবে এই দেশের লোকজনকে কচুকাটা করে, যুদ্ধাপরাধ করে, রেপ করে, হত্যা করে পাকিস্তানকে এক রাখো, আমি আছি তোমার সাথে। এটা ভুলো না, এটা একটা ক্রাইম। শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা কিছু সাংবাদিক দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।